আসসালামু আলাইকুম। যে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে সেট উড়ে গিয়েছিল, শ্রীলঙ্কা কিন্তু হেসে খেলে বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল। বাংলাদেশের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব ডিপার্টমেন্টে খুবই খারাপ খেলেছিল ওই দিন। এক ম্যাচ পরে কিন্তু সিনারিও চেঞ্জ হয়ে গেল। বাংলাদেশ কিন্তু দাপটের সাথে 83 রানের ব্যবধানে দ্বিতীয় টি-20তে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে এবং সিরিজে অসাধারণ ভাবে কামব্যাক করেছে। এখন কিন্তু বাংলাদেশ সিরিজ জয়ের স্বপ্ন দেখতেই পারে। বাংলাদেশ এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে 177 রানের ভালো একটা টোটাল দেয় বোর্ডে, যেখানে হচ্ছে ডাম্বুলা পিজা আমি আগে বলেছিলাম 150 প্লাস স্কোর, কিন্তু খুবই ভালো স্কোর। সেখানে কিন্তু জবাব দিতে নেমে প্রথম টি-20তে যেভাবে শুরু করেছিল শ্রীলঙ্কা, তার বিপরীত একটা চিত্র আমরা কিন্তু দেখতে পাই এই ম্যাচে। পাওয়ার প্লে 5 ওভারের মধ্যে কিন্তু 30 রানে 4 উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা, যেখানে কিন্তু প্রথম টি-20তে 78 রান তুলেছিল শ্রীলঙ্কা। এই পাওয়ার প্লেতে মূলত শ্রীলঙ্কা কিন্তু এই ম্যাচে হেরে যায়, যেখানে শরীফুল ইসলাম কিন্তু অসাধারণ বল করে। পাশাপাশি তাকে এখানে যোগ্য সঙ্গী দেন মোহাম্মদ সাইফুদ্দিন। শ্রীলঙ্কা এরপর আর ম্যাচে কামব্যাক করতে পারেনি। শেষের দিকে গিয়ে সানাকা প্রতিরোধ করেছিলেন, কিন্তু সে প্রতিরোধ তার কাজে লাগেনি। রিশাদ হোসেনের অসাধারণ 3 উইকেট এখানে কিন্তু বাংলাদেশ হিউজ একটা মার্জিনে জয় লাভ করলো। 83 রান কিন্তু আপনি যদি টি-20 ক্রিকেট বিবেচনা করেন অনেক বড় ব্যবধানে জয়, যদি ওডিআই ক্রিকেট দেখেন সেখানেও কিন্তু খুবই বড় জয় হয়ে থাকবে এই 83 রানের জয়। শ্রীলঙ্কা কিন্তু 100 রান করতে পারেনি, যেই দলটা কিন্তু এক ম্যাচ আগেই 7 উইকেটের ব্যবধানে জয় তুলে নিয়েছিল। 155 রানের টার্গেট তারা করতে নেমে তারা কিন্তু 100 রান করতে পারলো না। এটা বাংলাদেশের জন্য হিউজ একটা সেটব্যাক, অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাপ্টেন লিটন দাসের জন্য কিন্তু বিশাল একটা মাইন্ড সেটব্যাক। এখানে আমি বলবো লিটন দাসের কিন্তু অনেক সমালোচনা হচ্ছিল, আসলে ব্যাটিং এ তার সময়টা খুবই বাজে যাচ্ছিল। ক্যাপ্টেন্সি পাওয়ার পরে কিন্তু তার সময়টাও খুব ভালো যাচ্ছিল না। সেই মুহূর্তে কিন্তু লিটন দাস কামব্যাক করলো 76 রানের অসাধারণ একটা ইনিংসের কারণে তিনি কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন এবং ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যেটা বলি আমরা, সেটা কিন্তু তিনি আবারও দেখালেন। লিটন দাসের কাছ থেকে কিন্তু আমরা এরকমই পারফরমেন্স আশা করি, যদি লিটন দাস কিন্তু বারবার আমাদের ব্যর্থতার প্রমাণ দিচ্ছিল। কিন্তু লিটন দাস আমরা জানি বাংলাদেশের হিস্ট্রিতে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান, বিশেষ করে টেকনিক্যালি সলিড একজন ব্যাটসম্যান, এবং তিনি যখন শটগুলো খেলেন দেখার মতো লাগে। গতকালকে কিন্তু তার প্রমাণ পেয়েছি, কিন্তু তিনি কনসিস্টেন্ট হতে পারেন না, এটা তার বড় সমস্যা। আশা করবো লিটন দাসের পর থেকে ভালো কিছু করবেন। গতকালকে কিন্তু আমাদের শুরুটা একদমই ভালো হয়নি। দুইবারের মধ্যে কিন্তু আমাদের দুই ওপেনার প্যাভিলিয়নে ফিরে যান, ইমন 0 রান করেন এবং তামিমও 5 রান করে ফিরে যান। তখন কিন্তু আমাদের মনে হচ্ছিল আরো একটা কলাপস দেখতে পাবো আমরা। ঠিক এই মুহূর্তে কিন্তু ক্যাপ্টেন লিটন দাস এবং তাহিদ হৃদয়ের মধ্যে অসাধারণ একটা পার্টনারশিপ হয়। এখানে 25 বলে 31 রানের একটা কার্যকরী নক খেলেন তাহিদ হৃদয়। সাথে লিটন দাস আমি বলবো তার টি-20 ক্রিকেটের সেরা ইনিংসটা তিনি খেলে ফেলেছেন গতকালকে। তিনি 76 রানের এক অসাধারণ ইনিংস খেলেন 55 বলে, যেখানে কিন্তু তার 5টা 6-এর পাশাপাশি একটা 4-এর মারও ছিল এবং 6 গুলা কিন্তু দেখার মতো ছিল। লিটন দাসকে এখানে যোগ্য সঙ্গ দেন এখানে শামীম হোসেন পাটোয়ারি। শামীম হোসেন পাটোয়ারিকে কেন ওয়ান অফ দা বেস্ট ফিনিশার বলা হয় বাংলাদেশ ক্রিকেটে, তিনি কিন্তু গতকালকে চাপের মুখে থেকেও অসাধারণ ইনিংস খেলেছেন। 27 বলে 48 রান ইনিংস খেলেন, যেখানে হচ্ছে দুটো 6-এর পাশাপাশি 5টা 4-এর মারও ছিল এবং তার শটগুলো কিন্তু খুবই অসাধারণ ছিল। শেষ দিকে গিয়ে রান আউট না হলে হয়তো বা তিনি টি-20 ক্রিকেটে আর একটা 50 পেয়ে যেতে পারতেন। এখানে হচ্ছে শামীম হোসেন পাটোয়ারি, মূলত শামীম এবং লিটনের কল্যাণে কিন্তু শেষের দিকে গিয়ে 170 ক্রস করতে পারে বাংলাদেশ। এই টার্গেটটাকে কিন্তু খুব ভালোভাবে এখানে হচ্ছে আয়ত্তে রাখেন আমাদের বলাররা, বিশেষ করে আমাদের যে দুইজন বলার আছেন মুস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলাম। তা এই চেঞ্জটা কিন্তু খুবই ইফেক্টিভ ছিল গত ম্যাচে। এখানে শরীফুল ইসলাম কিন্তু একটা ওভারে 2টা উইকেট তুলে নেন এবং অসাধারণ বল করেন। বিশেষ করে এখানে হচ্ছে শরীফুল ইসলাম পরপর কুশাল পেরেরাকে তুলে নেন এবং হচ্ছে আবিষ্কার ফার্নান্ডোকে তুলে নেন। এর আগে কিন্তু কুশাল মেন্ডিস আপনারা জানেন যে ওডিআইতে সেঞ্চুরি করেছে, পাশাপাশি প্রথম টি-20 কিন্তু 50 প্লাস স্কোর করেছে। তিনি কিন্তু এখানে দুর্ভাগ্যবশত রান আউট হয়ে যান, ওটা আমাদের জন্য কিন্তু বিশাল একটা প্লাস পয়েন্ট ছিল। এরপর শরীফুল 2টা উইকেট তুলে নেন, পাশাপাশি আসালাঙ্কার উইকেটটা তুলে নেন এখানে হচ্ছে সাইফুদ্দিন। ফলে 30 রানে কিন্তু 4 উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। নিশাঙ্কাকে এখানে হচ্ছে ফিরিয়ে দেন আমাদের হচ্ছে রিশাদ হোসেন। নিশাঙ্কাকে ফিরিয়ে দেওয়ার পরপরই কিন্তু তাদের প্রতিরোধ এখানে থেমে যায়। পরে রিশাদ হোসেন তারা 2টা উইকেট তুলে নেন।
কিছুটা স্বপ্ন তাদের ছিল হচ্ছে এখানে হচ্ছে দাসুন সানাকা টিকে ছিল যতক্ষণ। দাসুন সানাকা কিন্তু মিরাজের উইকেটের শিকার হন। পরবর্তীতে কিন্তু আর শ্রীলঙ্কার কোনো ব্যাটসম্যান দাঁড়াতে পারেনি। বাংলাদেশের হয়ে শরীফুল ইসলাম কিন্তু 12 রানে 3 ওভারে 2 উইকেট তুলে নেন। সাইফুদ্দিন 21 রানে 2 উইকেট তুলে নেন। অসাধারণ বল করেছেন আমাদের এখানে হচ্ছে রিশাদ হোসেন, তিনিও 18 রানে 3 উইকেট তুলে নেন। পাশাপাশি মেহেদী হাসান মিরাজ এবং মুস্তাফিজুর রহমান কিন্তু একটা উইকেট তুলে নেন। 6th অপশনে কিন্তু আমাদের এদিনকে যাওয়া লাগেনি, মাত্র 94 রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। বাংলাদেশ কিন্তু এই হারের পরে মেন্টালি কিছুটা এগিয়ে থেকেই সিরিজের তৃতীয় এবং শেষ টি-20তে নামবে এবং বাংলাদেশ এখান থেকে সিরিজ জয়লাভ করলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। তবে বাংলাদেশ যে অ্যাপ্রোচে গতকালকে ব্যাটিং বোলিং ও ফিল্ডিং করেছে, আমি আশা করবো এই অ্যাপ্রোচেও তৃতীয় টি-20তেও বাংলাদেশ খেলবে। হারলে হারুক, সমস্যা নাই, কিন্তু টি-20 ইম্প্যাক্ট এবং ইন্টেন্ট কিন্তু আমরা তাদের ক্রিকেটে দেখতে চাই। সকলে ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।